সংলাপ 24 এ স্বাগত সবাইকে। আজ আলোচনার জন্য আমাদের অতিথি হিসাবে আছেন জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম এবং বিশিষ্ট সাংবাদিক ডেইলি ফ্রন্ট পেজের এডিটর সিনিয়র সাংবাদিক সেলিম খান। আপনাদের স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। কোন পথে রাজনীতি? এত আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরেও কেন দেশে সাধারণ মানুষের মাঝে এই আতঙ্ক? আমি যদি শুরুতেই সিনিয়র সাংবাদিক সেলিম খানের কাছে এই প্রশ্ন করি, কি উত্তর? দর্শকদের স্বাগত। আসলে এটা একটি বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যজনক প্রশ্ন যে কেন এই আন্দোলন, কেনই বারবার অভ্যুত্থান, কেনই বারবার মানুষের রক্তপাত। এটা আসলে একটি দুর্ভাগ্যজনক প্রশ্ন, কারণ আমার মনে হয় ভালো থাকবার জন্য, ভালোভাবে বেঁচে থাকবার জন্য পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত রক্ত দেয়নি, এত আন্দোলন করেনি, এত সংগ্রাম করেনি আমাদের এই ভূখণ্ডের মানুষ যতটা করেছে। এই ভূখণ্ডের মানুষের জীবন আসলেই সংগ্রামময়। তারা প্রকৃতির সাথে সংগ্রাম করে, তারা নদীর সাথে সংগ্রাম করে, তারা মানুষের সাথে সংগ্রাম করে যারা তাদের উপরে চেপে বসতে চায়। এই যে চেপে বসার বিষয়টি, চেপে বসার রাজনীতি, আমি এটাকে বলি চেপে বসার রাজনীতি, মানুষ হয়ে মানুষের উপরে চেপে বসার রাজনীতি, এই রাজনীতি থেকে যেন মানুষ বেরোতে পারছে না। আমরা ৭১-এ দেখেছি, তার আগে যদি আমি বাদ দেই ব্রিটিশ শাসন, তারও আগের আন্দোলন সংগ্রাম যদি বাদ দেই, আমরা যদি ৭১ থেকেই ধরি, ৭১ একটি বিশাল মুক্তিযুদ্ধ হয়ে গেল যা আমাদের রক্তের অস্থিমজ্জায় মিশে আছে, যেটাকে আমরা ওন করি। সেই মুক্তিযুদ্ধের পরেও আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বেঁচে থাকার রাষ্ট্রটি পেলাম না। তারপরে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম, স্বৈর শাসনের বিরুদ্ধে, ৯০-এর অভ্যুত্থান, তারপরে কথিত গণতান্ত্রিক পদযাত্রা, গণতন্ত্রের পদযাত্রা, সেখানেও একটি গণতন্ত্রের নামে উদারীকরণের প্রচেষ্টা আমরা দেখলাম যারা আমাদের উপরে চেপে বসলো। সেই উদারীকরণের চেষ্টাকে রুখতে গিয়ে, স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে রুখতে গিয়ে আমরা এবারও ২৪-এ আন্দোলন করলাম। ২৪-এ প্রচুর লোক মারা গেল। আমি সংখ্যার বেলায় নাই গেলাম, সেটা সবারই জানা, কারণ এই দেশের মানুষ জানে যার ছেলে মারা গেছে, যার ভাই মারা গেছে, যার বাপ মারা গেছে, তারা জানে সংখ্যাটা কত। সেই সংখ্যাটা সরকারি ভাবে হোক আর জাতিসংঘের ভাবেই হোক, সেগুলো ম্যাটার করে না। মানুষ হত্যা করা হয়েছে, মানুষকে গুলি করে মারা হয়েছে, মানুষকে নির্যাতন করে মারা হয়েছে, মানুষকে গুম করে মারা হয়েছে। এই যে এত অত্যাচার, অবর্ণনীয় নির্যাতন, এর মধ্যে দিয়ে অভ্যুত্থান হলো। অভ্যুত্থানে আমরা একটি প্রত্যাশা করেছিলাম আবারও মনে হয় আমরা বেঁচে থাকতে পারবো, আমাদের রাইট টু লিভ এস্টাবলিশড হবে। কিন্তু সেই রাইট টু লিভ কোথায়? প্রশ্নটি সেই জায়গায়। এই দুর্ভাগ্যজনক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি যেটা বলি যে আমরা আন্দোলন করেছি, স্বৈর শাসককে হটিয়েছি, আমরা সিস্টেমটাকে হটাতে পেরেছি? আমরা সিস্টেমটার কোনো পরিবর্তন করতে পেরেছি? না। আমরা যে সিস্টেমে রাষ্ট্র চলে, যে পদ্ধতিতে রাষ্ট্রটিকে চালানো হয়, যে আইন দ্বারা রাষ্ট্রটিকে চালানো হয়, সেই স্বৈরতান্ত্রিক আইন, যেটাকে আমরা সংবিধান বলি, সেই সংবিধানের সংস্কার কি আমরা করতে পেরেছি? যে জায়গাগুলো আমাদের জন্য প্রযোজ্য না ভালোভাবে বেঁচে থাকার জন্য সংবিধানের, যে জায়গাগুলো আমাদের জন্য অনুকূলে না, আমাদের প্রতিকূলে, সেই জায়গাগুলো সংশোধন করা বা সংস্কার করা। যে জায়গাগুলো একেবারেই পরিবর্তনযোগ্য, সেগুলোকে পরিবর্তন করার কোনো চেষ্টা কি আমরা করেছি? হ্যাঁ, আমরা একটি ঐকমত্য কমিশন করলাম, সেখানে ৩০টি রাজনৈতিক দল অংশ নিলেন। এই রাজনৈতিক দলগুলো বেসিক জায়গায় একমত হয়েছে আমি যতটা জানি। আমাদের সংবিধানের যে জায়গাগুলো অগণতান্ত্রিক, রাষ্ট্র পরিচালনার আইন যে জায়গাগুলো মানুষ বিরুদ্ধ, দেশ বিরুদ্ধ, সেই জায়গাগুলোতে তারা একমত হয়েছেন। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্র কিভাবে চলবে সেই আইন কানুনগুলো, রাষ্ট্রের অর্থনীতি কিভাবে চলবে সেই আইন কানুনগুলো, এগুলোতে তারা একমত হয়েছে। কিন্তু বিরোধটা কোথায় বাঁধলো? যেমন আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের কথাই ধরি, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ৩০টি রাজনৈতিক দলই একমত তত্ত্বাবধায়ক সরকার লাগবে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, তার সদস্য সংখ্যা কয়জন হবে, এই যে সেকেন্ড এবং থার্ড টায়ারের যে মতবিরোধ, নোট অফ ডিসেন্ট, আমরা যেন মিডিয়ার লোকজনও এবং রাজনৈতিক দলগুলো এই জায়গাটিকে প্রধান করে তুললাম। অথচ মূল বেসিক জায়গায় কিন্তু একমত হয়ে গেছি আমরা যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। প্রধানমন্ত্রীর মেয়াদ ২বারের বেশি হতে পারবে না, আমরা কিন্তু একমত হয়ে গেছি। আমরা কিসে এসে ঠেকলাম? আমরা ঠেকলাম পিআর কি হবে, গণভোট কোন দিন হবে। হোয়াট এ সিলি! আপনারা কি রাজনীতিবিদরা জনগণকে বোকা পাননি? জনগণ বারবার আপনাদের জন্য রক্ত দেবে, আপনারা ক্ষমতায় আসবেন, সেই ক্ষমতা কুক্ষিগত করবেন শুধুমাত্র একটি সিম্বল অফ ভোটের নামে। না, এটা হইতে পারে না ভাই। বহু রক্ত দিয়েছে দেশের মানুষ। সবচেয়ে বড় কথা কি, যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন, উনি ৭ দিনের সময় দিয়েছিলেন রাজনীতিবিদগুলোর কাছে, যদিও এটি তার দেওয়ার কথা না, এটি তিনি অনধিকার চর্চা করেছেন। কারণ ওনাকেই দায়িত্ব নিতে হবে, উনি দায়িত্ব নিয়েছেন, এদেশের মানুষ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ওনাকে দায়িত্ব দিয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এই সরকারটি সাধারণ কোনো সরকার না, এই সরকারটি সংস্কার, বিচার এবং নির্বাচন, এই ৩টি দায়িত্ব নিয়ে এসছে। উনি রাজনীতিবিদদের কোর্টে বল ফেলে দিলেন, এটা উনি ঠিক করেননি। তো যাই হোক, যে জায়গাটি আসছিলাম,
যে এই অভ্যুত্থানের পরেও কিছু হলো না কেন? হলো না ওই যে আমরা আসলে রাষ্ট্র কিভাবে চলবে সেই জায়গাটিতে ঠিক করতে পারলাম না। আমরা বেসিক জায়গাগুলোতে একমত হলাম, কিন্তু সেকেন্ড টায়ার থার্ড টায়ারের সিলি ম্যাটার গুলো নিয়ে আমরা বিরোধ করলাম। আর এই দেশের রাজনীতিবিদরাও রাজনৈতিক দলগুলোও ওই সিলি ম্যাটার গুলো, যে সেকেন্ড টায়ারে থার্ড টায়ারে যে তত্ত্বাবধায়ক সদস্য সংখ্যা কয়জন হবে, এটা কিভাবে ফরমেশন হবে, আরে বাবা এটা কিভাবে ফরমেশন হবে সেই উদাহরণ তো আমাদের সামনে আছে। আমরা এই মানে সব জায়গায় একমত হয়ে, বেসিক জায়গাগুলো একমত হয়ে এই জায়গাগুলোতে এসে ঠেকলাম কেন? তার মানে এটার পেছনে কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য থেকে সরে আসেন। রাজনৈতিক দলগুলোকে আমরা হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনারা উদ্দেশ্যগুলো থেকে সরে আসেন। আপনাদের যে হীন উদ্দেশ্য, ক্ষমতা কুক্ষিগত করে রাখা। জামাত ইসলাম বলে দিল তারা পিআর চায়, পিআর না হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সিট ইন ডেমনস্ট্রেশন করবেন। কেন রে ভাই? আপনারা অভ্যুত্থানের দাবিদার বলেন নিজেদেরকে, আপনারা অভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার বলেন নিজেদেরকে, আবার অভ্যুত্থানের স্পিরিট থেকে আপনারা সরে আসতে দ্বিধা করছেন না। কিসের জন্য? ক্ষমতার জন্য। এই ক্ষমতা আপনাদেরকে জনগণ হাসি মুখে যেদিন দেবে সেদিন নেন। যে জনগণ হাসি মুখে আপনাদেরকে ক্ষমতা দিচ্ছে, ক্ষমতা মানে দায়িত্ব, দায়িত্ব দিচ্ছে, আপনারা জোর করে ক্ষমতা দেন, আপনারা সিট ইন ডেমনস্ট্রেশন করবেন। কার বিরুদ্ধে? প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সিট ইন ডেমনস্ট্রেশন করা মানে হচ্ছে দেশের জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে সিট ইন ডেমনস্ট্রেশন করা। আপনারা এই জায়গাগুলোতে সরে আসেন, মানুষের প্রত্যাশাকে পূরণ করার জায়গায় আসেন। আপনারা বেসিক জায়গাগুলোতে একমত হয়েছেন, রাষ্ট্র পরিচালনার আইন কানুন সংশোধন, সংস্কার এবং পরিবর্তন করার ক্ষেত্রে এই জায়গাতে আসেন। দেশটার মানুষদের রাইট টু লিভ এস্টাবলিশ করেন, বেঁচে থাকার অধিকার এই জায়গাটা এস্টাবলিশ করেন। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এককভাবে দায়িত্ব এখন এই দেশটাকে ভালো একটি জায়গার দিকে নিয়ে যাওয়া। আবার আসবো সেলিম খান আপনার কাছে। রেজাউল করিম, শুনছিলেন সেলিম খানের কথা, সঙ্গে যদি একটু যুক্ত করি, এই অবস্থার সমাধানের পথ কি দেখছে বিএনপি? নিশ্চয়ই বিএনপির নেতা কর্মী মনে করছে যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। নিশ্চয়ই এই অবস্থা থেকে উত্তরণের একটি উপায়ও আপনারা ভেবে রেখেছেন। কি সেই উপায়, কি সমাধান? ধন্যবাদ। আপনার এই যে সংকট, এই সংকটটিকে আমি একটি আর্টিফিশিয়াল সংকট হিসেবে দেখতে চাই। অর্থাৎ আপনার এই যে সেলিম ভাই বললেন যে আমরা মৌলিক ব্যাপারে একমত হয়ে গেছি, সেকেন্ডারি বা থার্ড টায়ার যেগুলা আপনার খুব সিলি ম্যাটার, সেই সব বিষয়ে আমরা বিতর্ক করছি। এর উদ্দেশ্য কিন্তু একটাই, নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আর একটা গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন ছাড়া দীর্ঘদিনের সরকার, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। আর যেসব দাবি দেওয়া আমাদের অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে জামাত ইসলামী বা তাদের সমমনা রাজনৈতিক দলগুলো যে দাবি দেওয়াগুলো করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, সেগুলো আসলে জনগণের চোখে ফাঁকি দিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। কারণ আমার মনে হয় যে নির্বাচনে তারা জয়ী হতে পারবেন না বা নির্বাচনে তাদের ভরাডুবি হবে, এই ভয়ে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে প্রলম্বিত করতে চান, অথবা নির্বাচন ব্যতীতকে কিভাবে ক্ষমতায় আসা যায় সেই চিন্তায় তারা মগ্ন। এটা যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ডিক্লার আপনার ইউনূস সরকার করেছেন, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত না করে নির্বাচনমুখী প্রস্তুতি তো নেওয়ার কথা। তাহলে কেন রাজপথে তারা গণ আন্দোলনের হুমকি দিচ্ছেন, আপনার এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে দিচ্ছেন? এর কারণ হচ্ছে তারা নির্বাচনকে ভয় পান, নির্বাচনে তারা প্রত্যাখ্যাত হবেন, সেই ভয়ে তারা আজকে জনগণকে বিভ্রান্তির মধ্যে রেখে মানে একটা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা এটা এই থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারি। দেখেন, আপনার এই 8ই আগস্ট 2024 সালে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন একটা অভ্যুত্থানের মাধ্যমে, এবং সবার ম্যান্ডেট নিয়েই কিন্তু উনি দায়িত্ব নিয়েছেন। এবং ওনার দায়িত্ব ছিল মোটা দাগে দুটি, একটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা আর গণতন্ত্রায়ন। এখন সুশাসনের বিষয়ে বলতে গেলে তো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে হবে। আমরা যদি সেদিকে নাও যাই, গণতন্ত্রের জন্য যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক সংস্কার কতটুকু ইউনূস সাহেব করতে পেরেছেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আজকে নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত করার জন্য ওনার সরকার কি ভূমিকা রাখতে পেরেছেন, বা পেশি শক্তির প্রভাব থেকে দূরে রাখার জন্য কি ধরনের সংস্কার হয়েছে, অথবা আপনার এই যে গত 15-16 বছরে বা 17 বছরে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছেন, বিভিন্নভাবে আপনার যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছেন, তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। দেখা যাচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার কিন্তু খুব কমই হয়েছে। বরঞ্চ আমরা দেখতে পেয়েছি যে
বিভিন্ন ধরনের সংস্কার নামে একটা বিতর্ক তৈরি করা হয়েছে, যেমন নারী সংস্কার কমিশন, তারপর এই যে পুলিশ সংস্কার কমিশন, আপনার প্রশাসনকে নিয়ন্ত্রণ করবেন সে ব্যাপারে একেবারে একটা ক্লিয়ার কোনো আপনার কোনো কনসেপ্ট বা আপনার একটা গ্রহণযোগ্য সংস্কার কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং এই জায়গা থেকে উদ্ধারের একটি রাস্তা যে আপনার বর্তমান সরকারকে, নির্বাচনকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যেসব ভূমিকা রাখা দরকার সেই ব্যাপারে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং যারা রাজনৈতিক দল রয়েছেন, সেলিম ভাই বলেছেন যে আপনার যারা এই বিপ্লবের সমর্থক রাজনৈতিক দলগুলো ছিলেন, তারা যাতে নির্বাচনকে প্রলম্বিত না করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই ব্যাপারে তাদেরকে পদক্ষেপ নেওয়া দরকার। এবং তারা জনগণের কাছে যাওয়া দরকার যে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করব। তারা জনগণের কাছে প্রকাশ করুক, জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তারা যদি ক্ষমতায় আসতে পারে, তারা সেভাবে সংস্কার করবে। কিন্তু একটি অজুহাত তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা কোনো মতেই কাম্য হতে পারে না। আর একটা জিনিস একটা বোঝা দরকার আর কি রাজনৈতিক দলগুলোকে, যেমন ধরেন জামাত ইসলামের একটা রাজনৈতিক এজেন্ডা আছে, সেই রাজনৈতিক এজেন্ডা তো বিএনপি বাস্তবায়ন করার কোনো ঠিকাদারি নেয়নি, বা বিএনপির যে পলিটিক্যাল ভিউজ সেটাও জামাত, যার রাজনৈতিক এজেন্ডা সেই সব দলকে বাস্তবায়ন করতে হবে এবং সেই জন্য তাদেরকে জনগণের কাছে যেতে হবে। এবং জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তাহলে তারা সেই এজেন্ডা বাস্তবায়ন করবে। আর যদি জনগণ গ্রহণ না করে তাহলে তাদেরকে বারবার জনগণের কাছে যেতে হবে, কারণ গণতন্ত্রে জনগণই হচ্ছে মূল শক্তি। আপনার এই বিভিন্ন অজুহাতে আপনার আন্দোলন তৈরি করা এই জিনিসটি মোটেও গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ রেজাউল করিম। আপনার বক্তব্য থেকে আমার কিছু প্রশ্ন জেগেছে। আপনি বলছিলেন যে যেই সংকট সেটি আর্টিফিশিয়াল সংকট, এই আর্টিফিশিয়াল সংকটটা কারা তৈরি করলো, তাহলে কাদেরকে দায়ী করবেন এর জন্য? এখন মানে আমি একজন পলিটিশিয়ান হলো, আমাকে তো ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দিতে হবে। আমি যদি বলি যে অমুক রাজনৈতিক দল দায়ী, তাহলে এটাও একটা আপনার একটা কোন্দল তৈরি করবে, রাজনৈতিক দ্বন্দ্বের তৈরি করবে। আমি শুধুমাত্র এই কথা বলতে চাই যে যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাতকে সামনে নিয়ে আসছে, মাঠে নিয়ে আসছে। এবং সেলিম ভাই যেটা বললেন যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বর্তমান সরকারের বিরুদ্ধে, তারাই তো আপনার আসলে এই এই ক্রাইসিসটা তৈরি করছে। এবং এই ক্রাইসিসটা তৈরি করার কারণ একটাই, যেটা আমি আমার আলোচনায় আমি বলেছি, যে তারা জনগণকে ভয় পায়। তাদের ভয় হচ্ছে যে জনগণ তাদেরকে নির্বাচিত করবে না, নির্বাচিত না করলে যেভাবে আপনার এরকম একটা সরকার যতদিন থাকে ততদিন তারা নির্বাচনের যে ক্ষমতা সেই ক্ষমতা ভোগ করবে এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এই সরকারের ঘাড়ে চেপে। সেই কারণে তারা নির্বাচনে যেতে ভয় পাচ্ছে এবং উদ্ভট কিছু আপনার বিষয়, যেগুলা সেলিম ভাই বললেন যে সিলি বিষয়, সেই বিষয়গুলোকে কিন্তু তারা সামনে নিয়ে আসছে। জি, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে 2024 সালের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসছেন। এই ম্যান্ডেটের ব্যাখ্যাটা যদি একটু সংক্ষেপে চাই আপনার কাছে, কারণ আমরা ম্যান্ডেট বলতে যেটা বুঝি সেই ম্যান্ডেট এই ম্যান্ডেট এক কিনা, যদি একটু বুঝিয়ে বলেন। না, এক না বলতে আপনি যদি অতীত ইতিহাসের দিকে তাকান, আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের যে একটি সরকার হয়েছিল, সেই সরকারটিও কিন্তু আপনার 3 দলীয় জোটের রূপরেখার ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে একটি চুক্তি হয়েছিল যে উনি ওনার দায়িত্ব পালন শেষে আবার প্রধান বিচারপতির পদে ফেরত যাবেন। তো তখন যে রাজনৈতিক দলগুলো আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু ম্যান্ডেট দিয়ে আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দিয়েছিলেন। এবং আপনি জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যারা মূল শক্তি ছিল, আপনি মোটা দাগে যদি বলেন ছাত্ররা, এবং প্রধান রাজনৈতিক দল ছিল বিএনপি, জামাত ইসলাম এবং তাদের আরো সমমনা যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর সর্বসম্মতিক্রমে কিন্তু আপনার ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন এবং তিনি রাজি হয়েছেন। এবং আপনারা জানেন যে 5ই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি দেশে ফেরত এসে 8 তারিখে উনি ক্ষমতা গ্রহণ করলেন এবং শপথ নিলেন। তো এটাও এক ধরনের জনগণের বা রাজনৈতিক ম্যান্ডেট, আপনার এই যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে পারে।
আরেকটি প্রশ্ন আপনাকে, তবে এটির উত্তর আমি পরবর্তীতে আপনার কাছ থেকে নেব। আমি প্রশ্নটি করে রাখছি। এ দেশে স্বাধীনতার পর যে গণভোটটি হয়েছিল সম্ভবত 1978 সালে, সেই গণভোট কিন্তু বিএনপি বা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রচলন করেছিলেন এবং ওনার আমলেই হয়েছিল। সেই গণভোটে যারা গণভোটের পথটি দেখালো, বাংলাদেশকে আবিষ্কার করলো, তারা এখন গণভোটে ভয় পাচ্ছেন কেন? এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তীতে আপনার কাছ থেকে নিব। আমি এখন সেলিম খানের কাছে যাচ্ছি। সেলিম খান, যে আপনারা দুইজনই 90 গণ আন্দোলনের কথা বলছিলেন, গণ অভ্যুত্থানের কথা বলছিলেন, সেই গণ অভ্যুত্থানের পর যে নির্বাচনটি হয়েছিল 91 সালের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু পতিত সরকার যারা ছিলেন তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছিল, যার কারণে একটি গণতান্ত্রিক ধারা তৈরি হয়েছিল। আপনার কি মনে হয় যে এইবার সেই সাম্প্রতিক যে পতিত সরকার যাদেরকে বলছেন তাদের বাদ রেখে যে নির্বাচনটি হবে বা নির্বাচনের প্রস্তুতি যেটি চলছে সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? কারণ আমরা দেখেছি ইতিহাসে কেউই, বিগত সরকারও কিন্তু 3টি নির্বাচন করেছিল অনেকটা এককভাবে, কিন্তু মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা পায়নি বলেই অভিযোগ রয়েছে। এবং সেখানে আমরা সাংবাদিক হিসেবে সাধারণ মানুষের অংশগ্রহণ খুব একটা দেখিনি অধিকাংশ জায়গায়। জি সেলিম খান, কি বলবেন? এখানে আসলে 90-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আর 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মৌলিক কিছু তফাৎ আছে। প্রথমত যে তফাৎটি আমি বলবো সেটি হচ্ছে যে 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে পতিত সামরিক স্বৈরাচারী সরকার, এরশাদ সরকার, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। দলটি বাংলাদেশেই অবস্থান করছিল। আর এবারে 24-এর গণ অভ্যুত্থানে এই দলটির একদম সরকারের খোল নলচে সহ দেশ থেকে পালিয়ে গেছে। তাদের 300 জন এমপি পালিয়ে গেছে, তাদের রাজনৈতিক বড় বড় নেতা কর্মীরা পালিয়ে গেছে, তারা এই দেশের নাই। এটি একটি বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা বা দীর্ঘ সময়ের পরিক্রমায় 24-এর গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপটটি একেবারেই ডিফারেন্ট। সেই সময় নির্যাতনের তুলনায় গত 15 বছরের নির্যাতন, সেই সময়ের লুটপাটের তুলনায় গত 15 বছরের লুটপাট, সেই সময়ের স্বৈরাচারী তার তুলনায় গত 15 বছরের স্বৈরাচারিতার একটা গুণগত পরিবর্তন রয়েছে। মানুষের ক্ষোভেরও গুণগত পরিবর্তন হয়েছে এর মধ্যে। এই দুটি জিনিস যদি আমি বিবেচনায় নেই, তাহলে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এইবারের গণ অভ্যুত্থান তো শুধু একটি দলের বিরুদ্ধে না। এইবারের গণ অভ্যুত্থানটি হয়েছিল এই দেশের শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে। হ্যাঁ, সেটি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এসে ঠেকেছিল, এক দফা এক দাবি, কিন্তু শুরুটা হয়েছিল কি কোটা সংস্কার। এই যে সংস্কার শব্দটি, এই কোটা সংস্কারটি ধীরে ধীরে এটা একটা রাজনৈতিক সাংবিধানিক সংস্কারের দিকে রূপ নেয়। যে না, শুধু কোটা সংস্কার না, কোটা সংস্কার একটি আইন, সে আইনটির সংস্কার করতে হবে। এই যে আইনের সংস্কার যখন চলে আসলো, তখন কি হলো যে কোটা সংস্কারের মতো আরো অনেক আইন আছে যে আইনগুলো দ্বারা সরকার চলে, রাষ্ট্র চলে, সেই আইনগুলোরও সংস্কার করতে হবে। কারণ আইনগুলো সংস্কার না করলে আবারও আমরা সেই পুরনো আইনে দেশ চালাতে শুরু করব, রাষ্ট্র চালাতে শুরু করব, তাহলে কোনো লাভই হবে না। এই যে ডিফারেন্স, গুণগত পরিবর্তন, এই গুণগত পরিবর্তনটাই আসলে পতিত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধাগ্রস্ত করছে। তার মানে এই না যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না। হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আওয়ামী লীগের বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের দেশে ভোটার আছে, আওয়ামী লীগের দেশে রাজনীতি আছে। আওয়ামী লীগ আসবে না কেন? আওয়ামী লীগ নির্বাচনে আসবে, কিন্তু এইবারে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, কারণ এই দেশের জনগণ সেটি মেনে নেবে না। কারণ যেই জনগণের উপরে যে অত্যাচারটি এই আওয়ামী লীগ সরকার করেছে, বিশেষ করে জুলাইতে, তার আগের গুলো আমি বাদই দিলাম, ধারাবাহিকভাবে গুম খুন, মানুষের ঘর থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া, বাড়ি থেকে স্বজনকে তুলে নিয়ে যাওয়া, লুটপাট, অবর্ণনীয় লুটপাট যেটা বর্ণনার বাইরে, এই লুটপাট গুলোর কথা মানুষ ভুলে যায়নি। আপনি এই দগদগে ঘা, এই দগদগে ঘায়ের মধ্যে তাকে নিয়ে এসে আবার আপনি খোঁচা দেবেন, এটা জনগণ নেবে না। আওয়ামী লীগকে একটু অপেক্ষা করতে হবে। এত অস্থিরতার কি হয়েছে? তারা আজকে লকডাউন দিয়ে বসলেন কেন? লজ্জা করে না আওয়ামী লীগের নেতাদের যে তারা কি করেছেন? তাদের লজ্জা করা উচিত, দেশের জনগণের কাছে মাপ চাওয়া উচিত তাদের, যে আমরা গত 15 বছরে যা করেছি, আপনাদের সাথে অন্যায় করেছি, আমাদের মাফ করে দেন। অথচ একটিবারের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখে আমরা শুনলাম না যে তারা অনুতপ্ত হয়েছেন। গত 15 বছরে, এমনকি জুলাই আগস্টের 1-1.5 মাসে যারা যে নির্যাতন গুলো করেছেন, যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, তাদের লজ্জা করা উচিত। তারা লকডাউন দেন, তারা দেশকে বোমাবাজি করতে পারতেন না, তারা সন্ত্রাস করতে পারতেন না, এবং তাদের এই সন্ত্রাসের কারণে আমি যতদূর জানি এ পর্যন্ত একজন বাস চালক মারা গেছেন। আমি একজনকে একটা প্রতীক ধরলাম। আজকে এই যে মানে এই দুর্বল একটি সরকারের সুযোগ নিয়ে, এটা তো একটি দুর্বল সরকার, এটা অন্তর্বর্তী সরকার,
এর কোনো ওই লেভেলের ভিত্তি নাই, প্রশাসনিক ভিত্তি নাই। সেই সরকারটির সুযোগ নিয়ে আপনারা সারা দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছেন, যে শব্দটির উদ্গাতা আপনারাই। এই আগুন সন্ত্রাস শব্দটির উদ্ভাবক আপনারাই, আমি যতদূর জানি আপনারাই সেটি করছেন। তাহলে কোন মুখে আপনারা এই দেশে নির্বাচনে আসতে চান? আপনারা কি আবারও সেই মানুষ হত্যা করে, গান পাউডার দিয়ে, গাড়ি পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনারা নির্বাচনে আসতে চান? না, রাজনীতিবিদদের ভাবতে হবে, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিবিদদের ভাবতে হবে যে সময় অনেক পেরিয়ে গেছে, পৃথিবী অনেক এগিয়ে গেছে। এদেশের মানুষ বুঝতে শিখেছে যে তাদের ভ্যাট ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে, তাদের ভ্যাট ট্যাক্সের টাকায় এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেতন পায়, তাদের ভ্যাট ট্যাক্সের টাকায় এই দেশের উন্নয়ন হয়। তারা যখন বুঝতে শিখেছে, তারা আগামীতে বুঝে নেবে যে এই টাকার হিসাব কোথায়, এই টাকা কিভাবে লুটপাট হয়, এই টাকার লুটপাট তারা বন্ধ করবে। তো এই বাস্তবতায় আপনারা আবারও সন্ত্রাস করে, আপনারা আবারও গুম খুন ইত্যাদি করে আপনারা ক্ষমতায় আসবেন, এটা ভাববার কোনো অবকাশ নেই। এইবারে তো নাই, এইবারে তো খুবই অসম্ভব এইবারে আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগ যদি অনুতপ্ত হতেন এই সন্ত্রাসের পথ পরিহার করে, গত 2 দিনে 3 দিনে তারা যে দেখালেন, স্কুলে বোমাবাজি করছেন আপনারা, আপনি স্কুলে আতঙ্ক ছড়াচ্ছেন যাতে বাচ্চারা স্কুলে না যায়। আমি যতদূর জানি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, সেন্ট জোসেফ স্কুলে বোমাবাজি করা হচ্ছে, তারা 2টোর সময়। কাপুরুষোচিত কাজ তাদের এগুলো। ভাই আসলে সামনে আসেন, পালিয়ে গেলেন কেন? থাকতেন এরশাদের মতো এই দেশে, থাকতেন খালেদা জিয়ার মতো এই দেশে থেকে স্ট্রাগল করতেন, সংগ্রাম করতেন, অবর্ণনীয় নির্যাতনের শিকার হতেন। উনি কাওয়ার্ডের মতো পালিয়ে গেলেন। পালিয়ে গেলেন তো গেলেন, 300 জন এমপি সহ পালিয়ে গেলেন। তারা আজকে ভারতের মাটিতে বসে তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এই সুযোগটি তারা পাচ্ছেন। আমাদের এই দেশে যারা আবার ক্ষমতায় যেতে চাচ্ছেন, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, কথিত ভোটের মাধ্যমে, আমি কথিত শব্দটাই বললাম, কারণ ভোটই একমাত্র গণতন্ত্র না। গণতন্ত্রের আরো অনেক উপাদান আছে, গণতন্ত্রের আরো অনেক দিক আছে, সেগুলো বাস্তবায়ন না করে আপনারা শুধু ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে যাচ্ছেন। সেই দলগুলোর দায় আছে আজকে আওয়ামী লীগের এই সন্ত্রাস করতে পারার পেছনে। আমি তাদেরকেও দায়ী করছি। তাদের অনেকে বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা আছে সব তুলে নেবেন তারা। আবার জামাতও বলছেন আওয়ামী লীগ তো রাজনৈতিক দল। এই যে জায়গাগুলো, আপনাদের কি মানুষ এজেন্সি দিয়েছে যে আপনারা মানুষের হয়ে কথা বলবেন, যেটা মানুষের বিরুদ্ধে যাবে আর মানুষ মেনে নেবে? না, সেই দিন সেই সময় চলে গেছে। আপনাদের নতুন করে ভাবতে হবে, আপনাদের জনগণের ভাবনাকে নিজেদের মধ্যে নিয়ে সেই রাজনৈতিক ভাবনাকে সামনে নিয়ে আসতে হবে। না হলে আপনারা হয়তো এবার ক্ষমতায় আসবেন, যারা ভোটে ক্ষমতায় আসবেন, সেই সময়টিও খুব বেশি দিন হবে না তাদের জন্য। কারণ ওই যে একটি কথা বললাম, জনগণ বুঝে গেছে তাদের অধিকারটা কোথায়, এবং তাদের টাকায় রাষ্ট্র চালায় রাজনীতিবিদ নামের ম্যানেজাররা। রাজনীতিবিদরা হচ্ছে ম্যানেজার, তারা দেশটাকে চালায়, রাষ্ট্রটাকে চালায় নির্দিষ্ট কিছু আইন কানুনের ভিত্তিতে। এই ম্যানেজারশিপ কেড়ে নিতে কিন্তু জনগণের সময় লাগবে না। আমি আবারও বলছি, এই ম্যানেজারশিপ কেড়ে নিতে জনগণের সময় লাগবে না। অতএব ভালো ম্যানেজার হওয়ার আইন কানুন তৈরি করুন, ভালো ম্যানেজার হওয়ার বৈশিষ্ট্য অর্জন করুন, ভালো ম্যানেজার হওয়ার মতো কথা বলুন। তাহলে আওয়ামী লীগের মধ্যে একটি দুর্বৃত্ত ম্যানেজার আবার সুযোগ পাবে না এই দেশে জনগণের বিরুদ্ধে কার্যক্রম চালানোর। আচ্ছা সেলিম খান, আপনি বলছিলেন আওয়ামী লীগ একটি বড় দল, তো সেই বড় দলে অনেকে বলেন যে সবাই তো অপরাধ করেননি, সবাই তো গুম খুনের সঙ্গে জড়িত না, অর্থ পাচারের সঙ্গে জড়িত না। তো এই যে অধিকাংশ সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের নামে যে মামলা মোকদ্দমা হয়েছে, যেটি বিএনপির এক শীর্ষ নেতা বলেছেন যে মামলা তুলে নেওয়া হবে, তো আপনি কিভাবে দেখছেন বিষয়টি, যে যারা নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মী, তারা কি রাজনীতিতে থাকতে পারবেন না, তারা কি মাঠে থাকতে পারবেন না? বিষয়টা আসে ওই রকম যে জামাত ইসলাম যখন তার ক্ষমা চাওয়ার বিষয়ে বলেন, তখন বলেন ওই সময় আমাদের ব্যক্তিরা অপরাধ করেছে। হ্যাঁ, এই কথাটি জামাত ইসলাম বলেন যে ওই সময়ের যারা নেতা ছিলেন, যারা কর্মী ছিলেন, তারা অপরাধ করেছেন। একটা বিষয় কি, একটি রাজনৈতিক দল কিন্তু এই যে আমি বললাম যে রাষ্ট্র কিছু নিয়ম কানুনের মধ্যে চলে, কিছু আইন দ্বারা চলে, একটি দলও তেমনই কিছু আইন কানুন, একটি গঠনতন্ত্র দ্বারা চলে। একটি দল যখন, একটি দলের নেতা কর্মী যখন অপরাধ করেন, তখন সেই দলটির উপরে দায় বর্তায়। কিন্তু আমাদের দেশের প্রচলিত জায়গাটা কোথায় জানেন, যে আমরা যখন আমাদের কোনো নেতা বা কোনো কর্মী অপরাধ করে, তখন তাকে আমরা বহিষ্কার করি এবং বহিষ্কার করে বলে দেই এই দায় তার ব্যক্তিগত দায়। আসলেই কি তাই? ওই কর্মীটি, ওই নেতাটি যখন রাজনৈতিক দলে অংশগ্রহণ করে বা সদস্য পদ নেয়, তখন তো সে তার গঠনতন্ত্র মেনে সদস্য পদ নেয়, একজন মানুষ হিসেবে ব্যক্তি নন, তিনি দলের অধীন একজন লোক। অতএব ওই লোকটি যা কিছু করবেন তার সম্পূর্ণ দায় ওই দলের। এই জায়গাগুলোকে আমার দলের নেতা কর্মীরা বা দলের শীর্ষ নেতারা খুব চমৎকার ভাবে বলে দেন অপরাধ করার সাথে সাথে, এটা আমাদের দলের দায় না, এটা ব্যক্তির দায়। কেন রে ভাই, এটা ব্যক্তির দায় হবে কেন? ব্যক্তির দায় তাহলে তো অন্য কারো হতে পারে।
আপনার দলের সদস্য সে। অতএব আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ এখানে দল হিসাবে অভিযুক্ত, আওয়ামী লীগ কোনো ব্যক্তি বা নেতা হিসেবে অভিযুক্ত না। এই যে খুন, এই যে জুলাইতে যে মানুষের উপরে নির্বিচার গুলি চালানো হয়েছে, এটা কে নির্দেশ দিয়েছে? দল নির্দেশ দিয়েছে, আওয়ামী লীগ নামক দলটি নির্দেশ দিয়েছে। অতএব এই দায় আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী, কোন নেতা কর্মী এই দায় অস্বীকার করতে পারবেন না। আপনি যেটা বললেন অনেক ভালো নেতা কর্মী আছে, না, তার ব্যক্তি মানুষ হিসেবে তার স্বীকৃতি থাকে না, সত্তা থাকে না, সে তার দলের মানুষ হন, দলের ব্যক্তি হন। অতএব এই দায়, আবারও বলি, এই জুলাইয়ের নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড এবং গত 15 বছরের দুঃশাসনের দায় আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীর, এখানে ভালো মন্দের কোনো প্রশ্ন নেই। কি রেজাউল করিম, আপনি কি বলবেন যে আপনার নেতারা বলছেন যে মামলা তুলে দেওয়া হবে, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে সবাইকে মাফ করে দেওয়া হবে? রাজীব, আমি এখানে একটু বলতে চাই, এই যে বিএনপির শীর্ষ একজন নেতা বলেছেন ওনারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেবেন, এই অধিকার তাকে কে দিয়েছে? আমরা যখন ভোট দিব তখন কি আমরা লিখে দিব যে যারা ভোটে নির্বাচিত হবেন তারা আওয়ামী লীগের সেই নিপীড়ক দলটির সমস্ত মামলা তুলে নেবেন? এই অধিকার কি আমরা তাকে দিব? তিনি কোন অধিকার এই কথাটি বলেন? জনগণের ম্যান্ডেট তো এখনো নেয়নি নাই। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে মামলা যেগুলো হয়েছে গত 1.5 বছরে, অধিকাংশ মানুষই বলছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা মামলাবাজি, যেটা চাঁদাবাজি। হ্যাঁ, আমি সেই জায়গাটাই আসি। এই মামলা নিয়ে যথেষ্ট, রাজীব, এই মামলা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা গভর্নমেন্টের সময় আমরা দেখেছি অনেক রাজনৈতিক মামলা হয়, সেই মামলাগুলো নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন থাকার পরেও এটি যে আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে। উনি বলতে পারতেন একজন শীর্ষ রাজনৈতিক নেতা হিসেবে, যারা কিনা হয়তো সামনে ক্ষমতায় যাবেন, উনি প্রধানমন্ত্রী হতে পারেন, উনি বলতে পারতেন যে হ্যাঁ, যেহেতু এটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, আইনি প্রক্রিয়াগত ভাবে এই মামলাগুলো আমরা এটার মেরিট ডিমেরিটস বিবেচনায় নিয়ে খুঁজে বের করে এই মামলাগুলো আমরা নিষ্পত্তি করার ব্যবস্থা করব। উনি ডাইহার্টেডলি বলে ফেললেন, রাইটলি বলে ফেললেন আমরা মামলা তুলে নিব না। একটা জিনিস যখন আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে, সেটা যেভাবেই যাক, তখন সেটা আইনি মেরিটস ডিমেরিটস গুলো বের করে খতিয়ে দেখে আইনি প্রক্রিয়াতেই তুলতে হবে। যদি এই মামলার তো সবই ভুয়া মামলা না, এই মামলার সবই নির্বিচার মামলা না, এই মামলার মধ্যে অনেক মামলা আছে, হ্যাঁ মামলার ত্রুটি আছে, মামলা দায়েরের ত্রুটি আছে। যেমন সালমান এফ রহমান আইনমন্ত্রী ছিলেন, আনিসুল হক, এদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনি মামলা কি দিলেন? হত্যাকাণ্ডের মামলা। এটা আমাদের দেশের যে প্রশাসন আছে, আমাদের দেশের যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের খুব একটি সহজ রাস্তা, যে একটা হত্যাকাণ্ডের মামলা দিয়ে ফেললাম, কারণ তাতে তাদের সময় বাঁচে, তাদের পরিশ্রম বাঁচে, তাদের তদন্ত করতে হয় না। হ্যাঁ, তারা যদি আজকে তদন্ত করতে যেতেন সালমান এফ রহমানের লুণ্ঠনের, অর্থনৈতিক অন্যায়ের, আইনমন্ত্রীর অন্যায়ের, তাহলে অনেক সময় লাগতো। এবং এইসব মামলায় শত শত, কোথাও কোথাও হাজার হাজার আসামি করা, যারা সেই আসামির নাম দেখলে আসলে অনেকেই হাসাহাসি করেন। যাক, ওইটি বিস্তর আলোচনা। মামলা যেহেতু চলমান, এইটা নিয়ে আমরা অন্তত আজকে কথা না বলি। আমি একটু রেজাউল করিমের কাছে যাচ্ছি। রেজাউল করিম, অনেক কিছুই তো শুনলেন, মামলার কথা, মামলা তুলে নেওয়ার কথা, তো কি বলবেন আপনি? জি, আমি এই বিষয়ে অনেকবার কথা বলেছি যে আপনার যে মামলাগুলো ওই গত 13-14 মাসে বা 15 মাসে হয়েছে, এর মধ্যে অনেক মামলাই মিথ্যা মামলা এবং অনেক আসামি বোগাস, যেটা আপনার ভিত্তি নেই। আমি কিছুদিন আগেও আমার নির্বাচনী এলাকাতে একজন যুব দলের নেতার বিরুদ্ধে আপনার এই জুলাই বিপ্লবে গণহত্যার মামলার আসামি করা হয়েছে, ফয়সাল হোসেন হিমেল, আপনার যুব দল নেতা রাজাপুরের, তার বিরুদ্ধে এরকম মামলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তার শত্রুরা এই মামলা দায়ের করেছে। তো এটা আমি মনে করি না, আমি এই ব্যাপারে অনেকবার কথা বলেছি। আপনার এটা বর্তমান সরকারের একটা চরম ব্যর্থতা এই কারণে যে এই সেলিম ভাই যে উল্লেখ করে গেলেন যে 15 বছরের অত্যাচার বাদই দেন, শুধু জুলাই মাসে 2024 সালে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা ছিল রাষ্ট্রের। এখানে ব্যক্তি হবে সাক্ষী। আপনার যেসব ভিকটিমের তথাকথিত আত্মীয় স্বজন মামলা দায়ের করেছেন, তারা যদি আপনার এটার সাক্ষী, এটা যদি প্রত্যক্ষ করে থাকেন, তারা সাক্ষী হবেন, মামলা করবে সরকারবাদী মামলা হবে। কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ মামলা হয়েছে সিআর মামলা, ভিকটিমের আত্মীয় স্বজনের নামে হাজার হাজার আসামিদের, তথাকথিত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং এই মামলা আপনি সঠিকভাবে বলেছেন যে বেশিরভাগ মিথ্যা মামলা। এই দায় দায়িত্ব সরকারের, কারণ এটা জুলাই শহীদদের প্রতি একটা চরম অশ্রদ্ধা
কারণ আপনার জামাত ইসলামীও একটা 8 খণ্ডে জুলাই শহীদদের একটা তালিকা প্রকাশ করেছে, কারা শহীদ হয়েছে এবং সে সময় কারা প্রত্যক্ষদর্শী রয়েছে, অনেক মানে প্রত্যক্ষদর্শী রয়েছে। সেটা সরকার অত্যন্ত যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সঙ্গত তদন্তের মাধ্যমে মানে একটা আইনগত ব্যবস্থা নিতে পারতেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আর একটা ভয়াবহ ঘটনা, যে এই মিথ্যে মামলা দায়ের করা, এটাও কিন্তু একটা ফৌজদারি অপরাধ। আজকে যদি 2-4টা মিথ্যে মামলা বিরুদ্ধে আপনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো, তাহলে যারা এরকম মিথ্যে মামলা দায়ের করছেন তাদেরকেও কিন্তু আপনার মানে আইনের সম্মুখীন হতে হতো। 3 নম্বর কথা যেটা সেলিম ভাই খুব সুন্দরভাবে বলেছেন, যে রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশেষ করে জামাত ইসলামীর আমির এবং বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে দেওয়া হবে। হয়তো তারা বলতে চেয়েছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে দেওয়া হবে, কিন্তু মানে মামলা তুলে দেওয়া হবে এইরকম কোন ম্যান্ডেট কিন্তু জনগণ দেয় না। এটা সেলিম ভাই অত্যন্ত সঠিক কথা বলেছেন। আপনার একটা ফৌজদারি অপরাধ ক্ষমা করার অধিকার কারণে, ইভেন আমি সেলিম ভাইয়ের সঙ্গে একটা বিষয়ে দ্বিমত করতে চাই, যে আওয়ামী লীগ কখনো কি মাপ চেয়েছে? মাপ চাওয়ার না চাওয়াটা এটা গৌণ বিষয়, কারণ যেসব ফৌজদারি অপরাধ আওয়ামী লীগ করেছে বা অন্য যে কোনো দুর্বৃত্ত করে থাকে, সেগুলো আপনার প্রচলিত আইনে তাদের বিচার হতে হবে। যদি বিচার না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতেও এরকম অপরাধ আবারও হবে। আপনার এই যে বলা হয় যে কোন সরকারকে দানব হতে দেওয়া যাবে না, দানব হতে না হলে কি হতে হবে? আইনের শাসনের প্রয়োগ করতে হবে। যেসব অপরাধ আওয়ামী লীগ আমলে হয়েছে, ভবিষ্যতে যদি মানে নির্বাচনের মাধ্যমে কোনো গণতান্ত্রিক সরকার আসে, সেই গণতান্ত্রিক সরকারও যাতে দানব হতে না পারে, নতুন কোন আইনাগর না হয়, সংবাদপত্রের স্বাধীনতা যাতে আপনার বিনষ্ট না হয়। এই যে গণতন্ত্রের যে উপাদানগুলো, যদি সেলিম ভাই সেটা ক্লিয়ার করেন নাই, কি উপাদান রয়েছে, ভোট ছাড়া অন্যান্য কি কি উপাদান রয়েছে, আমি মনে করি যে এর মধ্যে একটা উপাদান হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা। সেই সংবাদপত্রের কন্ট্রোল করা বা কোনো মানুষের কন্ট্রোল করা, সেগুলো যাতে বন্ধ করা, সেজন্য কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। আর এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনার যাকে তাকে মাফ করার কোনো বিধানও নাই। আপনার মাপ চাইলে যে যখন তাকে মাফ করতে হবে, নো, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। মানে যে কোনো সময় আপনি দেখবেন যে নাৎসিদের বিরুদ্ধে জার্মানিতে বা নভেম্বার্গের ট্রাইব্যুনালে এখনো যেসব মানে আপনার মানবতা বিরোধী অপরাধ রয়েছে, সেগুলোর বিচার কার্যক্রম এখনো চলছে, বা আপনার আন্তর্জাতিক আদালতে বিভিন্ন সময় আপনার অনেক বহু পুরানো ঘটনার বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী মামলা চলছে। সুতরাং যদি কেউ ফৌজদারি অপরাধ করে, সেটা যদি আবার খুনের মতো হয়, আপনার এই যে কয়েকদিন আগে আমি শেখ হাসিনার একটি বক্তব্য শুনলাম, যে যারা আয়না ঘর থেকে বের হয়ে আসছে তাদেরকে তাচ্ছিল্য করছেন, যে তারা নাকি খেয়ে দিয়ে নাদুস নুদুস হয়ে, মানে এত লজ্জাস্কর ভাবে আপনি এই একে তো তাদেরকে চরম ভাবে অমানবিক ভাবে তাদেরকে গুম করে নির্যাতন করা হয়েছিল, তারপর তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, এইসব ব্যাপারে আইনের শাসনের কোনো বিকল্প নাই। এদেরকে আইনানুগ ভাবে বিচার করতে হবে। এবং আমি সেলিম ভাইয়ের সঙ্গে একমত যে কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই যে এটা উনি মাফ করে দেয়। এটা আইনগত কোনো ফ্রেমের মধ্যে পড়ে না। গণভোট নিয়ে একটি প্রশ্ন ছিল, সেই উত্তরটি আপনার এই কথাটাও আমি আপনাকে বলতে চাই, যে 1978 সালে যে গণভোটের আয়োজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটি কিন্তু কয়েকটি ঘটনার প্রেক্ষিতে, আপনি অনেকেই মিথ্যা দাবি করেন যে জিয়াউর রহমান সাহেব সামরিক শাসন জারি করেছিলেন। নো, সামরিক শাসন জারি করেছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভা সদস্য খন্দকার মুস্তাক আহমেদ। উনি সামরিক শাসন জারি করেছিলেন, এবং সামরিক শাসন জারি করার পরে যখন আপনার এই 1975 সালের 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি ক্ষমতা গ্রহণ করেন, সেই ক্ষমতা গ্রহণের পরে আপনার যে এই যে পূর্ববর্তী সরকারের যে একটি বিধান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল, সেই বাকশালকে বাতিল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য একটা হানা ভোটের আয়োজন করেছিলেন। এখন সেটা কিন্তু একটা স্পেসিফিক উদ্দেশ্য, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আপনারা কি হা না না? কারণ আপনার সাংবিধানিক ভাবে কিন্তু বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, একেবারে সোজা সাপটা ইস্যু। কিন্তু আজকে যে গণভোটের কথা বলা হয়েছে, দুইটা ভাগে আপনাকে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে যে কি নিয়ে গণভোট হবে এবং ভোটটা কখন হবে। আপনি বলেছেন যে বিএনপি গণভোটে ভয় পায়, এটা এই কথাটা সত্য নয় রাজীব ভাই, মোটেও বিএনপি গণভোটে আমি বলিনি, এটি অন্য কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ, এটা আমার অভিযোগ। বিএনপি
মোটেও গণভোটে ভয় পায় না। বিএনপি বলেছে যে গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে হতে হবে এই কারণে যে এই গণভোটের নামে আপনার এই নির্বাচনকে আরো প্রলম্বিত করার একটি সম্ভাবনা রয়েছে এবং এটা একটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটি ভোট। যেহেতু একটা জাতীয় নির্বাচন আমরা করছি, তার সঙ্গে গণভোটটি হতে পারে, কারণ আমাদের ওই অভিজ্ঞতা রয়েছে। আমরা উপজেলা নির্বাচনের সময় একজন উপজেলা চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করার বিধান রয়েছে এবং ইউনিয়ন পরিষদে আমরা একটা চেয়ারম্যানের ভোট, একজন মেম্বারের ভোট, একজন মহিলা মেম্বারের ভোট প্রদান করার বিধান রয়েছে। তো সুতরাং 3টি ভোট দেওয়ার বিধান আমাদের স্থানীয় সরকার পরিষদে অভিজ্ঞতা থেকে রয়েছে। 2টা ভোট হওয়াতে কোনো অসুবিধা নেই। যেটা বড় অসুবিধা হচ্ছে যে আপনার এখানে এত বেশি ধারা, 47টা ধারা, আপনার এখানে বেশিরভাগ লোক আপনার এই ধারাগুলোর সম্পর্কে বুঝতে সক্ষম না, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই বেশিরভাগ লোকের। তাহলে আপনার এইরকম একটা নির্বাচন 47টা ধারা হা না ভোট, এটা কিন্তু একটা প্রহসন। এবং আরো একটা জিনিস আপনার যেখানে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে, আপনার যে বিষয়ে ঐক্যমত্য হলো এবং নোট অফ ডিসেন্ট দিয়ে আপনার পলিটিক্যাল পার্টিস গুলো সিগনেচার করলেন, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল প্রেস কনফারেন্স করে একেবারে প্রমাণ করে দিয়েছেন যে আপনার যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ তারা স্বাক্ষর করেছে আর যে ঐকমত্য কমিশন পরবর্তীতে যে রিপোর্ট প্রকাশ করেছেন সেটার সঙ্গে একটা বড় ধরনের গরমিল রয়েছে। তাহলে আপনার এটা তো আপনার একটা আননেসেসারি কমপ্লিকেশন তৈরি করে নির্বাচনকে প্রলম্বিত করার একটা রাস্তা। এই গণভোট এবং 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত গণভোট দুটি কিন্তু একটা। কিন্তু গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ দিয়েছিল। আজকে যে জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই জামাত ইসলামীও কিন্তু এই গণভোটের মাধ্যমে রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। আর আজকে এত রক্তের বিনিময়ে আমরা যে একটা এই স্বৈরাচারী সরকারের যে পতন করলাম, একটা ফ্যাসিস্ট সরকারের যে পতন করলাম, সেই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে যে বড় লক্ষ্য ছিল যে গণতন্ত্র, আজকে সেই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আজকে পিআর পদ্ধতি যেটা আলোচনার মধ্যে নাই, সেটা নিয়ে আন্দোলন হচ্ছে। আপনারা এইরকম নন ইস্যুকে ইস্যু করে আপনার উদ্দেশ্য একটাই যে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচনকে ভয় পাওয়া আছে তারাই যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেন বা জনগণের রায় অর্জন করতে পারবেন। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংক্ষেপে দুজনের কাছে জানতে চাচ্ছি, এই যে আতঙ্ক এবং সংশয় মানুষের মাঝে কিভাবে কাটবে? সেলিম খান যদি সংক্ষেপে বলেন। এটা আসলে শুধু সরকারকে দায়ী করলে হবে না। এই জায়গাটায় রাজনৈতিক দলগুলো যারা জুলাই অভ্যুত্থানের অংশীজন বলে নিজেদেরকে দাবি করেন, তাদেরকেও মাঠে থাকতে হবে এবং সেটি জনগণকে সাথে নিয়ে মাঠে থাকতে হবে। তাদের এই ধরনের অপতৎপরতা, এই ধরনের সন্ত্রাস রোধে এটি একটি কারণ। আরেকটি জায়গা আমি একটু যোগ করতে চাই, একটু পুরনো জায়গায় ফেরত যেতে চাই। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, কারণ নির্বাচন না হলে দেশ একটি বড় ধরনের বিপদের মধ্যে পড়বে। আর সেই নির্বাচনটি সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশন বা এই সরকারের না, এই অংশীজন সবগুলো রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব হচ্ছে নির্বাচনটিকে সুষ্ঠু করা এবং মানুষের ভোটটি সুষ্ঠুভাবে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। শুধু সরকার ব্যর্থ হলো, নির্বাচন কমিশন ব্যর্থ হলো, আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করলো না, এই ধুয়ো তুলে সরকারকে দোষ দিয়ে নির্বাচনী সহিংসতাকে মেনে নেওয়ার কোনো মানে নেই। প্রত্যেকটা অংশীদার রাজনৈতিক দলগুলোকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে থেকে ভোটটি যাতে সুষ্ঠু হয়, কেউ যাতে ভোটের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে এবং প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটটি দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে বাসায় পৌঁছতে পারে, সেই ব্যবস্থা অংশীজন রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। আমি আবার রস্যই লাগিয়ে বলছি, প্রত্যয় যুক্ত করে বলছি, রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। এটা নির্বাচন কমিশনের বা সরকারের একমাত্র দায়িত্ব না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ সেলিম খান। রেজাউল করিম, কিভাবে কাটবে এই আতঙ্ক? আমি সেলিমের সঙ্গে একটু যোগ করতে চাই যে আপনার গত পরশু আমি একটি রাজনৈতিক দলের বক্তব্য দেখছিলাম যে উনি বলছেন যে আপনার এই সংস্কার ছাড়া, এই বিষয় মানা ছাড়া আপনার কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। নির্বাচন তো অনেক পরের কথা। এখন সেলিম ভাই যে আবেদনটি করেছেন বা যে প্রত্যয়টি ব্যক্ত করেছেন যে রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবের অংশীদার হিসেবে নিজেদেরকে দাবি করেন তাদেরকেই এই উদ্যোগ নিতে হবে, আমি ওনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে আবেদন জানাতে চাই যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন বহাল রেখে
আপনার ঐক্যমত্যের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় এবং জনগণ যাদেরকে রায় দেয় তাদেরকে মেনে নেওয়া এবং তাদেরকে জনগণের কাছে যাতে জবাবদিহি করতে হয় এরকম একজন শক্তিশালী বিরোধী দল থাকা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন ছাড়া কিন্তু আপনার গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু পূর্ণতা পেতে পারে না। যারা এই যে হুমকি ধামকি দেন যে এটা ছাড়া করতে দেওয়া হবে না, এটা গণতান্ত্রিক না, এটা আইনানুগ না। আমাদেরকে এখন কিন্তু একটা গণতান্ত্রিক পন্থায় যেতে হবে এবং গণতান্ত্রিক পন্থা হচ্ছে যে আপনার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এবং যারা আইনের প্রতি শ্রদ্ধা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এবং সেজন্য সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে এই ব্যাপারে কাজ করতে হবে এবং আশা করি যে এই যে অরাজকতা চলছে এই অরাজকতা জনগণ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে একটু মোকাবেলা করবে এবং আমরা একটা সুন্দর নির্বাচন উপহার পাবো। ধন্যবাদ। ধন্যবাদ রেজাউল করিম, ধন্যবাদ সেলিম খান, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন। সবাই ভালো থাকবেন।